আসসালামু আলাইকুম। খবর পড়ছি আমি মোহাম্মদ মহাসিন রুবেল। এতক্ষণ আপনারা সংবাদ শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। দেশের ক্রীড়বিদদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি যতক্ষণ আছি দিয়ে যাচ্ছি। যাদের ঘর নেই তাদের ফ্ল্যাট তৈরি করে দেওয়া বা জমি দেওয়া হয়েছে। খেলাধুলার সরঞ্জাম প্রদান, চিকিৎসার ব্যবস্থা করা, চিকিৎসা করিয়ে বিদেশ থেকে আনা সব করে যাচ্ছি। শনিবার ৫ আগস্ট সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি পুরস্কার ২০২৩ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, চিরদিন তো আমি থাকব না, হয়তো এভাবে আর কেউ আন্তরিকতার সঙ্গে করবেও না। কাজেই তাদের ক্রীড়াবিদ ভবিষ্যৎ যাতে ভালো থাকে এবং ভবিষ্যতে তারা ভালো কিছু করে চলতে পারে, সেজন্য বিত্তশালীদের আহ্বান করব আপনারা একটু উদ্যোগ নেন। প্রধানমন্ত্রী বলেন, অনেক গরিব পরিবারের ছেলে মেয়েরা বিভিন্ন ক্ষেত্রে দেশের জন্য স্বর্ণ জয় করে আনছে। প্রতিবন্ধীরা স্পেশাল অলিম্পিকে স্বর্ণ জয় করছে। তারা দেশের জন্য সম্মান বয়ে আনছে। তারা যেন এসব প্রতিযোগিতায় অংশ নিতে পারে সেজন্য সরকারের সহযোগিতা রয়েছে। সরকার প্রধান জানান, তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন এবং যখন ছিলেন না তখনও তিনি খেলোয়াড়দেরকে সহযোগিতা করে গেছেন। বিশেষ করে আবাহনীর সঙ্গে সম্পৃক্ত অধিকাংশ খেলোয়াড়কে তিনি ব্যক্তিগতভাবে চিনতেন এবং সহযোগিতা করেছেন ও করে যাচ্ছেন। দেশের ক্রীড়া ও সংস্কৃতির উন্নয়নে বেসরকারি খাতকে পৃষ্ঠপোষকতা করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, দেশের ক্রীড়া ও সংস্কৃতির বিকাশের জন্য সরকারের পৃষ্ঠপোষকতার পাশাপাশি বেসরকারি পৃষ্ঠপোষকতাও প্রয়োজন। পৃষ্ঠপোষকতা ছাড়া এটি বিকশিত হতে পারে না। বেসরকারি খাতকে উন্মুক্ত করে দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, আমাদের এখানে এখন ব্যবসা বাণিজ্য, ব্যাংক, বীমা অনেক কিছু করে দিয়েছি। বেসরকারি খাত অনেক বেশি শক্তিশালী হয়েছে। তারাই খেলোয়াড়রা তাদের প্রতিষ্ঠানের নাম সব জায়গায় তুলে ধরতে পারবেন। সেক্ষেত্রেও আপনাদের ব্যবসায়ী উদ্যোক্তা এই সহযোগিতাটুকু কিন্তু দরকার। শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মেয়েরা যদি সেই এভারেস্ট বিজয় করতে পারে অথবা এত স্বল্প সুযোগের মধ্য দিয়েও খেলোয়াড়রা ক্রীড়াক্ষেত্রে যদি এত উজ্জ্বল দৃষ্টান্ত রাখতে পারে, তাহলে এই সুনাম বাড়ানোর জন্যই দরকার পৃষ্ঠপোষকতা। যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে ক্রীড়াবিদরা দেশের জন্য আরও অনেক সুনাম বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যাদের বিভিন্ন ইন্ডাস্ট্রি রয়েছে, আপনারাও কিন্তু একজন ক্রীড়াবিদকে চাকরি দিতে পারেন বা আপনাদেরও একটা ক্রীড়া সংগঠন থাকতে পারে। বিভিন্ন প্রতিভা ছড়িয়ে আছে সারা দেশে। সেসব প্রতিভাগুলোকে আপনারা কুড়িয়ে আনেন এবং তাদের একটু সুযোগ করে দেন। আপনারা দেখবেন বাংলাদেশের জন্য এরাই সবথেকে বেশি সুনাম বয়ে আনবে। জাতির পিতাই ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া ফাউন্ডেশন করে যান উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, যাকে তার সরকার পরবর্তীতে সিড মানি দিয়ে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন হিসেবে প্রতিষ্ঠা করে দেয়। সেখান থেকে বর্তমানে প্রায় ৫০০ জনকে বৃত্তি দেওয়া হচ্ছে। তিনি বলেন, যারা বিত্তশালী আছেন তাদেরকেও আমি বলবো ক্রীড়াসেবীদের কল্যাণে এই ফাউন্ডেশনে আপনারাও অনুদান দেবেন। কারণ আমি জানি আপনাদের অনেক পুরনো খেলোয়াড় রয়েছেন যারা অসুস্থ হয়ে পড়ে এবং তাদের চিকিৎসার কোনো সুযোগ থাকে না। অনেকে আর্থিক সংকটেও পড়ে, কারণ খেলাধুলা তো বেশি বয়স পর্যন্ত করা যায় না। কিন্তু তাদের পরবর্তী জীবনটা কেমন হবে সেটাও একটা বড় কথা। ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে ভ্যাকসিন তৈরির উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শারফুদ্দিন আহমেদ। শনিবার ৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ডেঙ্গু বিরোধী সামাজিক আন্দোলন চাই শীর্ষক গণমাধ্যমের সঙ্গে এক মতবিনিময় সভায় উপাচার্য এ তথ্য জানান। উপাচার্য বলেন, বিএসএমএমইউতে ডেঙ্গু ভ্যাকসিনের বিষয়ে গবেষণা করে তৈরির ব্যাপারে আমরা উদ্যোগ নেব। আমাদের দেশে সারা বছর ডেঙ্গু নিয়ে কাজ হয় না বলেই আজ এ অবস্থা। স্বাস্থ্যসেবা বিষয়ে যে কোনো কাজ গবেষণা করার জন্য উৎকৃষ্ট স্থান হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। এখানে আমরা ডেঙ্গু রিসার্চ ইনস্টিটিউট গড়ে তুলব। ডেঙ্গু প্রতিরোধ কমিটির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিএসএমএমইউর চিকিৎসকরাও কাজ করবেন। এ সময় টিকা তৈরির ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগকে দ্রুত কাজ শুরু করার নির্দেশনা দেন অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ। শারফুদ্দিন আহমেদ বলেন, সামাজিক আন্দোলন গড়ে ওঠার উদ্যোগটা ভালো। এজন্য মানুষকে সচেতন করতে আমাদের সবাইকে রাস্তায় নামতে হবে। সবাইকে জানাতে হবে এখন ডেঙ্গুর ধরন পাল্টেছে। আগে দিনে মশা কামড়াতো, এখন ২-৪ ঘন্টা কামড়ায়।
আগে পরিষ্কার পানিতে মশার লার্ভা পাওয়া যেত, এখন ময়লা পানিতেও পাওয়া যায়। সবাইকে আরও বেশি করে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, বাসায়, ছাদে, ফুলের টবে কোথাও পানি জমতে দেয়া যাবে না। কমোড ব্যবহারের পর ঢেকে রাখতে হবে। আগামীকাল থেকে এডিস মশার লার্ভা ধ্বংসে বিটিআই প্রয়োগ করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এটি সিঙ্গাপুরে খুব ভালো কাজ করছে, আশা করছি আমাদের এখানেও কাজ করবে। ডেঙ্গু সংক্রমণ মোকাবিলায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউ ডেঙ্গু প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শাহসুল হক টুকুকে প্রধান উপদেষ্টা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলমকে উপদেষ্টা এবং বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদকে চেয়ারম্যান করা হয়েছে। সভাপতি করা হয়েছে দৈনিক বঙ্গজননী ও দ্য ন্যাশনাল নিউজ ইউএসের প্রধান সম্পাদক আলী নিয়ামতকে। এছাড়াও জাতিসংঘ মানবাধিকার উইংয়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা রুবিনা খান, ক্যাটের সিনিয়র সহ সভাপতি সাবেক উপাচার্য ড. রশিদ আসকারী, উইয়ের সভাপতি নাসিমা আক্তার নিশাকে সহ সভাপতি করা হয়েছে। এছাড়া বিএসএমএমইউর সহকারী অধ্যাপক ডাক্তার তৌফিক আহমেদকে সদস্য সচিব ও দৈনিক বঙ্গজননীর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান জিয়াকে নির্বাহী সদস্য করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ সমাচারের সম্পাদক ডাক্তার খান আসাদুজ্জামান, আওয়ামী লীগের উপকমিটির সদস্য ও মহাসচিব আসলাম সিহির, ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের প্রেসিডেন্ট সৈয়দ হুমায়ুন কবির, আওয়ামী লীগের উপকমিটির সদস্য আবু বকর সিদ্দিকী, আওয়ামী লীগের উপকমিটির সদস্য যুবরাজ খান, ক্যাটের সহ সভাপতি আব্দুল হালিম মৃধা, 71 টিভি বাংলার টকশো উপস্থাপক রোকন উদ্দিন পাঠান, হিউম্যান এইড ইন্টারন্যাশনালে মহাসচিব শেহরি পারভিন, উইয়ের পরিচালক রাকিবা আহমেদ, উইয়ের সদস্য শামিলা সুলতানা ও দৈনিক বঙ্গজননীর সহ সম্পাদক মুক্তা মিয়াকে সদস্য করা হয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে অতিবৃষ্টি ও পূর্ণিমার জোয়ারের চাপে স্বাভাবিকের তুলনায় কয়েক ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হচ্ছে উপকূলের বিভিন্ন এলাকা। লোকালয়ে পানি প্রবেশ করায় পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ। এছাড়া অনেক বাঁধে ফাটল দেখা দেওয়ায় তৈরি হয়েছে ভাঙন আতঙ্ক। অতিরিক্ত পানিতে এরই মধ্যে তলিয়ে গেছে ফসলের ক্ষেত, মাছের ঘের ও পুকুর। বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বেশ কিছু নদ নদীর পানি। বাগেরহাটের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাসুম বিল্লাহ বলেন, দরাটানা ও ভৈরব নদীর পানি বিপদসীমার 12 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও জেলার বিভিন্ন নদী ও খালের পানি বৃদ্ধি পেয়েছে। যেসব এলাকায় বেড়িবাঁধ নেই, সেসব এলাকার নিম্নাঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার খবর পেয়েছি। জানা যায় শুক্রবার 4 আগস্ট দুপুরে জোয়ারের পানির চাপে বাগেরহাট সদর উপজেলার ভৈরব নদীর তীরে থাকা গ্রামরক্ষা বাঁধ ভেঙে 3টি গ্রাম প্লাবিত হয়েছে। ভদ্রপাড়া নামক স্থান থেকে গ্রামরক্ষা বাঁধ ভেঙে যায়। মুহূর্তের মধ্যে ভৈরবের পানিতে প্লাবিত হয় ভদ্রপাড়া, বৈদপুর ও বেমরতা গ্রামের অধিকাংশ স্থান। অতিরিক্ত পানিতে 20 থেকে 25টি ঘের ও বেশ কিছু পুকুর তলিয়ে মাছ ভেসে গেছে। 3 গ্রামে 3 শতাধিক পরিবার পানিবন্দী রয়েছে। অনেকের বাড়িঘর ও রান্নাঘরে পানি উঠে যাওয়ায় খাওয়া দাওয়া বন্ধ রয়েছে। ভদ্রপাড়া এলাকার ক্ষতিগ্রস্ত চিংড়িঘের শেখ ওমর আলী বলেন, দুপুরে জোয়ারের পানির চাপে গ্রামরক্ষা বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢোকে। পানিতে 3টি মাছের ঘের ডুবে আমার 10 লাখ টাকার মাছ বের হয়ে গেছে। এছাড়াও সদরন উপজেলার হাড়িখালী, মাঝিডাঙ্গা, মোরেলগঞ্জ উপজেলার ঘষিয়াখালী, বহরবুনিয়া, সানকিভাঙ্গা, খাউলিয়া, ডাবতলা, মৌলার জয়ন্নির ঘোল সহ বেশ কিছু এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। এসব এলাকায় সহস্রাধিক পরিবার পানিবন্দী রয়েছেন। টানা 4 দিন ধরে অস্বাভাবিক জোয়ারের পানিতে তলিয়ে গেছে সুন্দরবন পূর্ব বন বিভাগের দুবলার চর ও দেশের একমাত্র বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র এবং পর্যটন কেন্দ্র করমজল। সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলা জেলে পল্লীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুন আর রশিদ জানান, অস্বাভাবিক জোয়ারে দুবলা চরের 5-6 ফুট পানি বৃদ্ধি পেয়েছে। আর সুন্দরবনের অভ্যন্তরে কোথাও 2 ফুট, আবার কোথাও কোথাও কম বেশি পানিতে তলিয়ে যাচ্ছে। ভাটা হলে আবার পানি নেমে যাচ্ছে। তবে এ জলোচ্ছ্বাসে দুবলার কোথাও এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি তার নজরে আসেনি। এদিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে আবারও নদী ভাঙন দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পূর্ণিমার জোয়ারে অতিরিক্ত পানি বৃদ্ধির প্রভাবে বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন গাবুরায় 9 নং সোরা গ্রামে 500 মিটারের মতো এলাকা জুড়ে খোলপেটুয়া নদী সংলগ্ন বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন সৃষ্টি হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মঞ্জুর হোসেন জানান, সোরা গ্রামের হাসান মালির বাড়ি সংলগ্ন প্রায় 500 মিটার এলাকায় ভেঙে নদী ভাঙন শুরু হয়েছে। বড় বড় মাটির স্তূপ ও গাছপালা নদীতে চলে যাচ্ছে। এতে আমরা আতঙ্কিত হয়ে পড়ছি। সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড পোল্ডার 1 এর নির্বাহী প্রকৌশলী সালাউদ্দিন জানান, কিছু জিওব্যাগ আগেই ছিল, নতুন করে আরও কিছু পাঠানো হবে। স্থানীয় জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে কাজ করছে। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন জানান, গাবুরা ইউনিয়নের ভাঙনের কথা শোনামাত্রই পানি উন্নয়ন বোর্ডকে ভাঙন রোধে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত ভাঙন রোধ করা সম্ভব হবে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে সকাল থেকে উপকূলীয় এলাকায় টানা বৃষ্টি হচ্ছে। শনিবার সকাল 6টা থেকে 9টা পর্যন্ত পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় 46 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। এদিকে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠেছে। সমুদ্রের বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে। নদ নদীর পানির উচ্চতা কিছুটা বেড়েছে। বাতাসের তীব্রতাও কিছুটা বেড়েছে। উপকূলীয় এলাকা দিয়ে যে কোনো সময় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অফিস। তাই পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মৌলা সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সব মাছ ধরা ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। ইতোমধ্যে বেশিরভাগ ট্রলার মহিপুর ও আলিপুরের পোতাশ্রয় খাপড়াভাঙ্গা নদীতে আশ্রয় নিয়েছে। আলিপুর কুয়াকাটা মৎস্য আড়ত মালিক সমিতির সভাপতি আনসার মোল্লা জানিয়েছেন, এ মৌসুমে 6টি ট্রলার ডুবেছে। তাই এবার 5 দিন আগেই মাছ ধরা ট্রলারগুলো খাপড়াভাঙ্গা নদীতে আশ্রয় নিয়েছে। আবহাওয়া অনুকূলে এলে আবার গভীর সাগরে যাবে ট্রলারগুলো। পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানিয়েছেন, আগামী 24 ঘণ্টা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বৃষ্টি আরও বাড়তে পারে। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছলিমপুর ইউনিয়নের ফৌজদার হাটস্থ নিয়ন্ত্রণ হারিয়ে 40 টন ওজনের একটি লরি চলন্ত প্রাইভেট কারের উপর উল্টে পড়েছে। এ ঘটনায় ঢাকামুখী প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে গেলেও অলৌকিকভাবে বেঁচে গেছেন গাড়িতে থাকা শিশুসহ 5 যাত্রী। আজ শনিবার সকাল 10:30টার দিকে উপজেলার ফৌজদারহাট ক্যাডেট কলেজ সংলগ্ন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ ও কুমিরা ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় তাদেরকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। জানা যায়, শনিবার সকাল 10:30টার দিকে ঢাকামুখী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয় একটি প্রাইভেট কারকে। পরে স্থানীয়রা উদ্ধারের চেষ্টায় চালায়। এই দিকে দুর্ঘটনার খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে পুলিশ ও কুমিরা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম চালাতে থাকে। প্রায় 40 মিনিটের চেষ্টায় 11টার দিকে চাপা পড়া লরিটিকে সরিয়ে প্রাইভেট কারে থাকা 5 যাত্রীকে উদ্ধার করা হয়। কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। একটু পরেই হাইওয়ে পুলিশের একটি টিম এসে পৌঁছায়। রেকার এবং ক্রেনের সহায়তায় লরিটিকে আমরা সরাতে সক্ষম হই। এই দুর্ঘটনায় প্রাইভেট কারের চালক সামান্য আহত হলেও বাকিরা অক্ষত ছিল। 5 যাত্রীর মধ্যে একটি ছোট বাচ্চাও ছিল। সবাইকে অক্ষত অবস্থায় জীবিত উদ্ধার করা এটা অলৌকিক ঘটনার মতো মনে হচ্ছে আমাদের কাছে। জোয়ারের প্রভাবে উত্তাল সাগরের ঢেউয়ের আঘাতে ভাঙছে কক্সবাজারের টেকনাফের সাবরান এলাকার মেরিন ড্রাইভ সড়ক। শনিবার 5 আগস্ট দুপুর পর্যন্ত পশ্চিম মুন্ডার ডেইল এলাকায় সড়কের ভাঙন প্রায় 250 মিটার বেড়েছে। বৃহস্পতি ও শুক্রবার 2 দিনে টেকনাফ উপজেলার সাবরান ইউনিয়নের 3টি এলাকায় 2 কিলোমিটারের বেশি ক্ষতিগ্রস্ত সড়কের 8টি ফাটল বড় আকার ধারণ করে। ভেঙে যাওয়া প্রায় 1000 মিটার সড়কে দেওয়া হচ্ছে জিওব্যাগের বালুর বাঁধ। এ বিষয়ে সাবরান ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ সেলিম বলেন, নতুন করে ভাঙন দেখা যায়নি। দ্রুত জিওব্যাগ দিয়ে ভাঙা এলাকা মেরামত শুরু হওয়ায় কিছুটা হলেও মানুষ রক্ষা পেয়েছে। তবে সাবরান ট্যুরিজম পার্ক ও অর্থনৈতিক অঞ্চলের পাশাপাশি জনবসতি রক্ষার জন্য টেকসই বাঁধ নির্মাণ জরুরি। না হলে যে কোনো সময় জোয়ারের আঘাতে সড়কটি বিলীন হয়ে যেতে পারে। সরেজমিন দেখা যায়, শনিবার সকাল 8:30 থেকে দুপুর 1টা পর্যন্ত জোয়ারের ঢেউয়ের আঘাতে সড়কে নতুন করে ভাঙন সৃষ্টি না হলেও আগের ভাঙা এলাকাগুলো বড় আকার ধারণ করেছে। মেরিন ড্রাইভ সড়কের মুন্ডার ডেইল অংশে 2 স্তরের জিওব্যাগের মাধ্যমে বাঁধ নির্মাণ করা হয়েছে।
তবে সেখানে এখন বড় বড় ঢেউ এসে জিওব্যাগের উপর আছড়ে পড়ছে। জোয়ার থাকার কারণে সংস্কার কাজ বন্ধ রয়েছে। জোয়ারের আঘাতে বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক ঝাউগাছ উপড়ে গেছে। এসব ঝাউগাছ কেটে নিয়ে যাচ্ছেন উপকূলীয় বন বিভাগের লোকজন। দুপুর 12:30টার দিকে সড়ক পরিদর্শনে আসেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ কামরুজ্জামান, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ এরফানুল হক চৌধুরী এবং সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী রঞ্জন কুমার বিশ্বাস। ইউএনও মোহাম্মদ কামরুজ্জামান বলেন, পূর্ণিমার প্রভাবে জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে বেড়েছে। এতে মেরিন ড্রাইভের বিভিন্ন অংশে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন রোধে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সদস্যরা কাজ করছেন। কক্সবাজার জেলা সড়ক ও জনপথ বিভাগের সওজ নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহ আরেফিন বলেন, সড়কটি সওজের হলেও বাংলাদেশ সেনাবাহিনীর 17 ইসিবির একটি ইউনিট দেখভালের দায়িত্বে রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বড় ভাঙনের এলাকায় বালুর বাঁধ নির্মাণের কাজ চলছে। পরে 2.5 কিলোমিটার ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় বালুবাহী নৌয়ানের ধাক্কায় পিকনিকের ট্রলার ডুবে 8 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আরও অন্তত 4 জনকে উদ্ধারে তল্লাশি অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার রাত 8:30টার দিকে উপজেলার রসকাঠি এলাকার পদ্মা শাখা নদীতে এ ঘটনা ঘটে বলে পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান। পুলিশ সুপার আসলাম খান বলেন, স্থানীয়দের সহায়তায় মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। অধিকাংশই সাঁতরে তীরে উঠতে পেরেছেন। 34 জন জীবিত উদ্ধার হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত ও নিখোঁজ ব্যক্তিদের নাম পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। প্রত্যক্ষদর্শীরা জানায়, পাশের সিরাজদি খান উপজেলা থেকে ট্রলারে করে লোকজন পদ্মা সেতু ও এর আশেপাশের এলাকায় ঘুরতে গিয়েছিলেন। ট্রলারটিতে 46-47 জনের মতো যাত্রী ছিলেন। সারাদিন বেরিয়ে ফেরার পথে বালুবাহী একটি বাল্কহেডের ধাক্কায় সেটি ডুবে যায়। ঘটনাস্থলে জেলা প্রশাসক আবু জাফর রিপন, পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান ও লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আওয়াল সহ প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন। তারা উদ্ধার কাজ তদারকি করছেন। বালুবাহী বাল্কহেড রেখে চালক পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। ডুবে যাওয়া ট্রলারটির ছাদে বাঁশ ও কাপড় দিয়ে শামিয়ানা টানানো ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। দুর্ঘটনার পরপরই ট্রলারের যাত্রীদের